আমাদের কলকাতায় একটা মস্ত বাড়ি পড়ে রয়েছে, সেটাকে ওইভাবে ফেলে রাখার মধ্যে তো কোনো মাহাত্ম্য নেই, তাই না? তার চেয়ে বরং আমরা ওই কলকাতার বাড়িটায় গিয়ে উঠি। আরে চিন্তা করো না, পুরো বাড়িটা জুড়ে থাকা তো কোনোভাবে সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারি একটা দিক ওই রিনোভেট করিয়ে নেওয়া যাবে। আমি কয়েকজন লোকে খবরও দিয়েছি। আরে বাবা, আমার পিতৃপুরুষের বনেদি বাড়ি ছিল ওটা, কিন্তু কি যে হলো জানি না, ওখানে কয়েকটা জেনারেশনের পর থেকে আর কেউ থাকতেই চাইল না। পল্লবের কথা শুনে স্নেহলতা বলে ওঠে, না গো, আমি তোমার বাড়িতে বিয়ে হয়ে আসবার পর থেকেই ওই বাড়িটার সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছি। ওই বাড়িটার ব্যাপারে মানুষজন খুব একটা ভালো কথা কিন্তু বলে না। ওই বলে কি, পল্লব স্নেহলতাকে থামিয়ে দিয়ে বলে, ওখানে ডাইনির প্রেতাত্মা আছে তো, এই বলে তো সকলে। স্নেহলতা জবাব দেয়, হ্যাঁ ঠিকই, এ কথাটাই কিন্তু বলে সকলে। এরপরও কি আমাদের ওইখানে যাওয়াটা উচিত হবে বলে তোমার মনে হয়? আমার কিন্তু এই সিদ্ধান্তটা একেবারে ঠিক লাগছে না। চলো না, বিদেশে চলে যায়। আমাদের তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, কেবল ভিসাটা পেয়ে গেলেই আর কোনো চিন্তাই নেই। আমরা ইউকেতে তো শিফট হয়ে যাবই, আজ হলেও হবো, কাল হলেও হবো। তার আগে আবার ওই কলকাতার পুরনো ধসা পচা বাড়িটা এক্সপ্লোর করার কি আছে বলো তো? স্নেহলতার কথাগুলিকে মনে মনে আওড়াতে থাকে পল্লব, কিন্তু কোনো একটা অজানা শক্তি যেন তাকে ওই বাড়িটার দিকে টেনে নিয়ে যেতে থাকে। সে বারে বারে স্নেহলতার বলা কথাগুলোর উপরে আলোকপাত করার চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও মনে হতে থাকে, না, একবার আমাকে সেখানে যেতেই হবে। জানি না কেন কেন মনটা আমার কেমন যেন করছে। খালি মনে হচ্ছে কেউ একজন আমাকে আকর্ষণ করছে, নিজের দিকে টেনে নিতে চাইছে। মনে মনে এই কথাগুলো আওড়াতে চলে পল্লব। এরপরে হঠাৎ করে স্নেহলতাকে উদ্দেশ্য করে বলে ওঠে সে, সবটাই তো বুঝলাম, কিন্তু জানি না কেন আমার মনটা ভীষণ ওইখানে যাওয়ার জন্য ছটফট করছে গো। আমি স্পিরিচুয়ালিজম নিয়ে অনেক পড়াশুনো করেছি, কিন্তু জানি না কেন কোথাও একটা প্রেততত্ত্বের সাথে এর একটা মিলও খুঁজে পায়। কোথাও না কোথাও মনের জিজ্ঞাসাকে দূর করবারই প্রয়াস করতে চাইছি, ধরে নাও না। এর থেকে বেশি আর কি বলবো বলো তো? এরপরে সন্তানাদি হবে, সংসারে চাপ বাড়বে, দুজনের জীবনে আর কোনো কিছুই থাকবে না। সবই বয়সের ভারে ও কর্তব্যের তলায় চাপা পড়ে যাবে, দম ফেলে দেবে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো। তার আগে ধরে নাও না, এটা আমাদের একটা অ্যাডভেঞ্চার। চলোই না, স্বামী স্ত্রীতে মিলে একবার ওই জায়গাটায় এক্সপ্লোর করে আসি। চলো চলো। স্নেহলতা পল্লবের মুখের উপরে আর কোনো কথা বলতে চায় না। পল্লব কোনো কিছু ঠিক করে নিলে সে তার সিদ্ধান্ত বদলায় না। এই বিষয়টি সম্পর্কে সে যথেষ্ট ভালোভাবেই ওয়াকিবহাল ছিল, তাই সে চুপচাপ ওই সিদ্ধান্ত মেনে নিল। কলকাতা যাওয়ার প্রস্তুতি নিয়ে নিল দুজনেই। লাগেজ গুছিয়ে সাসারাম থেকে তারা ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পল্লব কাজের সূত্রে সাসারামে পোস্টিং পেয়েছিল, সেখানেই বেশ কয়েকদিন থাকবার পরে তাদের ইংল্যান্ড পাড়ি দেওয়ার কথা ছিল, আর সেটাও সারা জীবনের উদ্দেশ্যে। কিন্তু মাঝে এই ঝটিকা সফরের ভূতটা পল্লবের মাথায় চেপে বসেছিল কেন, এটা সে নিজেও জানতো না। আসলে প্রতিটি জিনিসেরই একটা নির্দিষ্ট সময় ও অনুকূল্য থাকে। নির্দিষ্ট সময়ের ভিত্তিতেই সব কিছু ঘটে, না তার আগে না তার পরে। এক্ষেত্রেও কিছুটা তেমনটাই ঘটেছিল। সময় পল্লবকে এক নতুন কিছু দেখাতে চলেছিল। সে কেবল নিজেকে বেঁধে না রেখে ওই পথে এগিয়ে যাচ্ছিল। কি তোলা ছিল সময়ের অলিন্দে, আর কি বা ঘটতে চলেছিল, এটা বলা ছিল বেশ মুশকিল। কিন্তু স্পিরিচুয়ালিজমের মোটা মোটা বইগুলোর ভাঁজে যে এসবের উত্তর মিলত না, সেই বিষয়টি সম্পর্কেও পল্লব একেবারে নিশ্চিত ছিল। ওই বাড়িটায় যে অবশ্যই কিছু একটা রয়েছে, এই বিষয়ে সে একেবারে নিশ্চিত ছিল বৈকি। পল্লব তার স্ত্রী স্নেহলতাকে নিয়ে এগিয়ে চলল কলকাতার পথে। ট্রেন হাওড়া স্টেশনে এসে থামতেই
তারা ধীরে সস্তে নেমে পড়ল। এরপরে এক কুলিকে ডেকে মালগুলো বহনের দায়িত্ব সঁপে দিয়ে বলল, এই যে ভাই শোনো, 200 টাকার বেশি কিন্তু একটা টাকাও দেব না, এ আমি বলে দিলুম। তুমি কিন্তু মাতব্বরি করবার একেবারে চেষ্টা করবে না। বেশি টাকা চাইলে কিন্তু ওই একেবারে দেব না, এ আমি বলে দিচ্ছি। যেটুকু সম্ভব সেটুকুই দেব। কুলির চোখের দিকে তাকিয়ে স্নেহলতা বেশ ঘাবড়ে গেল। দৈনন্দিন জীবিকা নির্বাহ করা একটি লোকের চোখ মুখের অমন হাল হলো কিভাবে, এমনটা ভাবতে ভাবতেই সে লোকটিকে উদ্দেশ্য করে কিছু একটা প্রশ্ন করতেই যাবে। তার আগে লোকটি সন্দিগ্ধ দৃষ্টি নামিয়ে স্নেহলতাকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাডাম ম্যাডাম আমাকে দেখে বড্ড অবাক হচ্ছেন তাই না? আসলে আমার একটা চোখে অ্যাসিড পড়ে গিয়েছিল ম্যাডাম, সে থেকে মনিটা একেবারে পুরো সাদা হয়ে গেছে। একটা চোখ বেঁচে গেছিল বলে কিছু কর্ম করে খেতে পারছি ম্যাডাম, না হলে এটাও সম্ভব হতো না। আসুন 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 আসুন, আপনারা এদিকটা আসুন, এদিকটা আসুন। আসুন ম্যাডাম আসুন, এদিকটা দিয়ে বাইরে বেরোতে হবে। গঙ্গার ঘাট থেকে আপনারা আপনাদের গন্তব্যে যাওয়ার গাড়ি ঠিক পেয়ে যাবেন। চলুন চলুন চলুন, নাহলে ভিড় ক্রমশ বেড়ে যাবে ম্যাডাম। স্নেহলতা লোকটির মুখে অমন কথাগুলো শুনে এক প্রকার চমকে উঠল। এরপরে নিজের মনকে প্রশ্ন করল, আচ্ছা লোকটা কিভাবে আমার মনের কথাগুলো জানতে পেরে গেল? ওকে দেখে যে আমার ভয় করছে সেটাই বা আন্দাজ করতে পারলো কি করে? ভেরি স্ট্রেঞ্জ। একজন সাধারণ কুলির পক্ষে কি মানুষের মনে চলতে থাকা বিষয়গুলো সম্পর্কে এত ভালোভাবে কোনো কিছু জেনে ফেলা সম্ভব? আমার তো মনে হচ্ছে না। সে যাই হোক না কেন, এত লোককে রোজ দেখে, নিঘাত মুখের এক্সপ্রেশন দেখে ধরেছে, হয়তো ঠিকই বুঝেছে যে মনের মধ্যে একটা আশঙ্কার মেঘ গুড়গুড় করছে। যাক, ভালোই হয়েছে, এত সস্তায় অন্তত এখানে একটা কুলি তো পাওয়া গেল। লোকটা অস্বাভাবিক হলো, আমাদের টাকাটা তো ঠিক বেঁচে গেল, এতেই হবে। এর থেকে বেশি কিছু আশা করা যায় না। পল্লবকে বলি হারি যায়, তাকে তো এমনিতে কিছু বলা যায় না, সে তো সবসময় নিজের মর্জির মালিক। এই ঝড় বাদলার বর্ষার দিনে তাকে এই কলকাতায় এসে ভিড়তে হলো। ওরা ওই কুলিকে অনুসরণ করতে করতে গঙ্গার পাড়ে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এসে হাজির হলো। এরপরে এদিক ওদিক ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করলো সে। একটা ট্যাক্সিও পেয়ে গেল। এরপরে পল্লব ওই কুলিকে ভাড়াটা মিটিয়ে দিতেই যাবে। এমন সময় সেই লোকটি হঠাৎ করেই তার হাতটাকে শক্ত করে চেপে ধরল। এরপরে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই বাড়িতে যাচ্ছেন তো? ওই বাড়িটা কিন্তু একেবারে ঠিক জায়গা নয়, ওখানে যাবেন না। ওখানে যারা গেছে তারা কিন্তু কোনো দিনও ফেরেনি, ওখানে কেউ থাকে না। ওখানে রয়েছে এক ভয়ানক অতীত, সেই অতীতের থেকে পালাতে পারে না কেউ পারে না। অনেকে লুকিয়ে সেখানে রাতে থাকবার চেষ্টা করেছে। পরিত্যক্ত স্থানে কারা থাকে জানেন তো? জানেন না? যাবেন না, দয়া করে যাবেন না বাবু, যাবেন না। এমন সময় ট্যাক্সি ড্রাইভারটা জোরে জোরে হর্ন দিতে শুরু করে। হর্নের শব্দ কানে যেতেই পল্লব চট করে সেদিকে তাকায়। ট্যাক্সি ড্রাইভারের সাথে বচসায় জড়িয়ে পড়ার পর মুহূর্তেই পিছনের দিকে পুনরায় তাকায় সে, কিন্তু সেই কুলিকে আর দেখতে পায় না। আশ্চর্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে সে। কলকাতার ভিড়ে কেন যে সেদিন গায়েব হয়ে গেল ওই অজ্ঞাত পরিচয় লোকটি, সেসবের হিসাব সময়ের খাতাতেই লোকানো ছিল। পল্লব বলল, এই যে এই দেখো, দেখলে স্নেহলতা, লোকটা কি জঘন্য স্বভাবের। একে তো আমাকে ভয় দেখালো, তারপর আবার নিজের ওই রুজি রোজগারটাও নিয়ে গেল না। লোকটা কি পাগল নাকি বলতো? আমার তো সেটাই মনে হচ্ছে। স্নেহলতা পল্লবের কথাগুলোকে বেশ মনোযোগ সহকারে শুনবার পরে তাকে উদ্দেশ্য করেই বলল, এই শোনো না, বলছি লোকটার কথাবার্তাগুলো আমার ভীষণ অস্বাভাবিক লেগেছে গো। ও যে কিভাবে আমার মনের মধ্যে চলতে থাকা ভয়ের কারণগুলোকে খুঁজে বের করে ফেললো, সেটাই আন্দাজ করতে পারলাম না আমি। তবে আমার মনে হলো যে এতকাল ধরে হয়তো
এত লোকের সঙ্গে উঠা বসা করেছে, সেই জন্যই হয়তো বুঝে গেছে। কেন, এই তোমাকে আবার কিছু বলেছে নাকি শুনি? আরে আমি হঠাৎ করে ট্যাক্সি ড্রাইভারের সাথে একটা বচসায় জড়িয়ে পড়ি, আর তার আগে ওই লোকটা আমাকে আমাদের বসত বাড়িটা সম্পর্কে কি সব বলে যাচ্ছিল জানো। একটা কথারও মাথা মুন্ডু আমি আন্দাজ করতে পারছিলাম না। লোকটা সত্যি ভীষণ রকমের অন্যরকম। কিন্তু কিন্তু আসল ব্যাপারটা কি জানো, ওই বাড়িটাই যে আমরা যাচ্ছি সেটাই লোকটা জানলো কিভাবে, আর না জানিয়ে এখান থেকে চলে গেল কেন? এমনটা হতে পারে নাকি? অন্তত নিদেন পক্ষে নিজের ভাড়াটা তো নিয়ে যেত। আশ্চর্য। এবার স্নেহলতা বলে উঠল, এই দেখেছো, আমি তো এসবের ব্যাপারে তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথা রাজি হচ্ছিলে না। এবার দেখলে তো, ওই অপয়া বাড়িটার সম্পর্কে কেবল আমি কথা বলছি না, কলকাতা শহরের অচেনা অজানা লোকের মধ্যেও ওই ভিটেটাকে নিয়ে এক আলাদা রকমের ত্রাসের সৃষ্টি হয়েছে। সেটা দয়া করে মাথায় রেখো তুমি। ওই বাড়িতে গিয়ে যদি নতুন কোনো উপদ্রব হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, আমি বলে দিচ্ছি। এই দেখো না, সত্যি সত্যি বলছি, আমার কিন্তু এই ভূত পেতে বড্ড ভয় গো। তোমার ওই মোটা মোটা জ্ঞানের বইগুলো কিন্তু কোনোভাবে ওই সমস্যার সমাধান করতে পারবে না, এটা তুমি মনে রেখো। সমাধান করতে পারলে একমাত্র তান্ত্রিক, সে নিশ্চিত ওই কলকাতায় পেয়ে যাব। কিন্তু এত হ্যাপা আমি করতে যাব কেন বলো তো? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শুধু শুধু এইসব সমস্যা নিজের কাঁধে তুলে ঘুরে বেড়াবো আমি? পল্লব স্নেহলতার কথাগুলোকে খুবই মনোযোগ সহকারে শুনছিল। এরপরে তাকে উদ্দেশ্য করেই বলল, যাক, এসব এখন বাদ দাও তো, এসব কথা এখন বাদ দাও, বরং আমরা অন্য কোনো কথা বলি। চলো, এই ড্রাইভার, তাড়াতাড়ি করে হরিশ লেনের দিকে গাড়িটা ঘুরিয়ে নাও। চলো তো, তাড়াতাড়ি চলো। সাউথ কলকাতার মতন জনবহুল জায়গাতেও যে এরকম একটা ভুতুড়ে বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, তাও আবার এই একবিংশ শতাব্দীর বুকে, সেটা কি কম নাকি? হ্যাঁ, কি বলো? আরে এই স্নেহলতা পল্লবের কথার কোনো উত্তর দেয় না। গাড়ি নিজের ছন্দে এগিয়ে যেতে থাকে। সেদিন সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল। বর্ষার সময় এর থেকে বেশি আর কি বা উপভোগ্য হতে পারে? কলকাতা শহরকে প্যাচ প্যাচে কাদার মধ্যেও মোড়া দেখতেও বেশ ভালোই লাগে। এর সাথে পুরনো ঐতিহাসিক সত্তার যে একটা অসাধারণ সম্প্রীতি জড়িয়ে রয়েছে, সেটি তার পরলে পরলে লুকিয়ে থাকতেও দেখা যায়। ফলে সব মিলিয়ে এটি যে ভৌতিক কার্যকাণ্ডের সাথে গা ভাসিয়ে দেওয়ার এক সুযোগ্য সময় ছিল তা বলা বাহুল্য। কিন্তু সব ঘটনার ব্যাখ্যা কি এত সহজে দেওয়া সম্ভব? নাকি এত সহজে বিধির নিয়মকে বদলে ফেলা যায়? বিধি নিজের ছন্দে নিজের গতি বদলে ফেলে, আর আমরা তো কেবল মানুষ, হাস্যরসিক কিংবা গম্ভীর শৈলী দ্বারা কেবল ওই বদলে যাওয়ার মুহূর্তগুলোর জীবন্ত সাক্ষী থেকে যায়। ওইভাবে যে সময়টা কেটে যায়, ওইভাবেই যে এগিয়ে যেতে থাকে ইতিহাস। হাঁক দিতে থাকে অন্য সূত্র, হাঁক দিতে থাকে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা রহস্যের প্রহরগুলো। এই জনজীবনের ভিড়ে এরকম কত শত রহস্য নিজেকে লুকিয়ে রেখে দেয়, তা কেই বা বলতে পারে? এবার বৃষ্টির রেশটা ক্রমশ বাড়তে শুরু করলো। সেই সাথে অস্থিরতা বাড়িয়ে তুলল বাজের শব্দ। গগনভেদী আত্মচিৎকারের শব্দের মতোই একে একে পাল্লা ভারী করে তুলল নতুন নতুন আবহের মিছিল। বিভীষিকার এক নবদৃষ্টান্ত তৈরি হলো। গাড়িটাও নিজের আনুষাঙ্গিক ছন্দে এগোতে এগোতে থামলো হরিশ লেনের ওই পুরনো ভিটের সামনে। গাড়িটা বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে স্নেহলতার চোখ পড়ল দোতলার দিকে। মনে হলো যেন সেখানে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কালো পোশাকে ঢাকা কোনো একটা মহিলাকে নিশ্চিত দেখেছিল সে, কিন্তু সময়ের ব্যবধানে আর ওই কালো মেঘের শাড়িকে আন্দোলিত করতে করতে কোথায় যেন হারিয়ে গেল সেই চেহারাটি। সিনেমার স্ক্রিন থেকে কোনো কিছু হঠাৎ করেই সরে গেলে এই যেমনটা অনুভব হয়, এও ঠিক তেমনটাই।
আর ঠিক সেই সময় একটা কালো কাকের অর্ধ মৃত শরীরটা ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে পড়ল তাদের ট্যাক্সির উপরে। কাচের বেশ কিছুটা অংশে চির ধরে গেল। বিষয়টা নিজের চোখে দেখেই স্নেহলতা আতঙ্কে চিৎকার করে উঠল। বাইরে তাদের নজরে এলো সারি সারি কালো কাকের দল, যারা ওই বাড়িটার বিভিন্ন জায়গায় ডেরা জমিয়ে বসেছিল। পল্লব বিষয়টা দেখা মাত্রই চমকে উঠল। সত্যিই তো এই বাড়িতে থাকা এক প্রকার অসম্ভব। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি মিস্টার ভাদুরীকে ডেকে পাঠিয়েছি, উনি এক্ষুনি হয়তো এসেই পড়বেন। এদিকটা মনে হচ্ছে বাড়ির পেছনের দিকটা, মানে যে দিকটা একেবারে কেউ আসে না। তাই এই জায়গাটাকে দেখতেই মনের মধ্যে আতঙ্কের শিহরণ জাগছে। এই যে এই যে এই যে ওই যে বলতে বলতে চলে এসেছেন মিস্টার ভাদুরী। সামনেই লাল রঙের একটি দামি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ালো। পল্লব ট্যাক্সি ড্রাইভারটির ভাড়া মিটিয়ে লাল রঙের গাড়িটির দিকে এগিয়ে গেল। সেখান থেকে সুটেড বুটেড এক লোক নেমে এলেন। লোকটির মাথায় চুল ছিল না বললেই চলে, আর সেই সঙ্গে লোকটির ওই ছিপছিপে চেহারার মধ্যেও যে বিশেষ অভিজাত্য ছিল না সেটাও আন্দাজ করাই যাচ্ছিল। কেবল সে ক্লায়েন্ট মিটের জন্যই এত আটোসাটো সাজের ঘন ঘটা, সেটি তার চলন বলনের মধ্যে দিয়েই পরিষ্কার বোঝা যাচ্ছিল। তিনি সামনে এসে পল্লবের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আরে হ্যালো স্যার, হ্যালো। আপনার ডাকে না এসে পারলাম না স্যার, তাই এই দুর্যোগের মধ্যেও আমাকে আসতেই হলো। ও ম্যাডামও সাথে রয়েছে দেখছি, বাহ গ্রেট। আসুন আসুন আসুন। আরে এদিকটা কেন দাঁড়িয়েছেন স্যার? অবশ্য আমার ড্রাইভারটাও একই ভুল করে। আসলে এদিকটায় অনেক কাল আগে বাড়িটার এন্ট্রান্স করা ছিল, কিন্তু যত্নের অভাবে এদিকটা একেবারে ধরাশায়ী হয়ে পড়ে গিয়েছে স্যার। আপনাদের থাকার জায়গা কিন্তু অন্যদিকে স্যার। এটাকে এখন বর্তমানে পেছনের দিক বানিয়ে দেওয়া হয়েছে। আমি যে দিকটা ওই টেন্ডার নিয়ে রিনোভেট করিয়েছি সেটা সামনের দিক রয়েছে স্যার, ওখানেই আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুঝতেই তো পারছেন স্যার, বহু পুরনো দিনের বাড়ি স্যার। আচ্ছা এই বাড়ির পুরো সম্পত্তিটা আমার নামে রয়েছে তো? লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে তিনি বললেন, না স্যার, পুরো সম্পত্তি আপনার নামে নেই স্যার। বিশেষ করে বাড়ির এই দিকটার সম্পত্তি কোনো একই অজ্ঞাত পরিচয় মেয়ের নামে রয়েছে স্যার। বিয়ারিশ একটা নাম, বিশেষ করুন স্যার, পুলিশ ফাইলে কিংবা অন্য কোনো রেকর্ডে আর কোনো নাম নেই। তিনি যে কে ছিলেন আর কই তার অস্তিত্ব ছিল, এসবের কোনো কিছুই আবিষ্কার করা যায়নি স্যার। সে বাদ দিন স্যার, সেসব বাদ দিন। আমরা ঠিকই আপনার নামে করিয়ে নেওয়ার ব্যবস্থা করব স্যার। আসলে কি জানেন তো, যে কজন উকিলকে ওই দিকের ওই প্রপার্টির বিষয়টিকে দেখবার জন্য বলা হয়েছিল, তাদের প্রত্যেকের সাথে কিছু না কিছু অঘটন ঘটেছিল স্যার। হয় তারা মারা গিয়েছেন, আর না হলে তারা একেবারে নিখোঁজ হয়ে গিয়েছেন স্যার, অথবা এত বেশি ভয় পেয়েছেন যে তাদেরকে পাগলা গারদে পাঠাতে হয়েছিল স্যার। তবে বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, এখনো পর্যন্ত ওই দিকের ওই প্রপার্টি সাবমিটের জন্য 18খানা উকিলকে নিযুক্ত করা হয়েছিল স্যার, প্রত্যেকেই ব্যর্থ। স্নেহলতা সেসব কথা শুনবার পরে বলে উঠল, আপনি বলছেন কি? এমনটাও কি কখনো সম্ভব নাকি? পল্লব, এরপরও তুমি এই বাড়িতে থাকতে চাইছো? এরপরও তোমার মনে হচ্ছে আমাদের বাড়িটা থাকা উচিত, এটাই শ্রেয়? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না পল্লব, সরি, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আরে বাবা স্নেহলতা, তুমি খামোখা বিষয়গুলোকে নিয়ে ভাবছো। এই ব্যাপারগুলো নিয়ে এত বেশি ভেবো না তো, যে যা করছে করুক না। তবে এ কথা সত্যি যে একসাথে এতগুলো উকিলের হলোটা কি? কোনো কেসই তো স্বাভাবিক নয়, ভেরি স্ট্রেঞ্জ। যাক, আমরা বরং এইখানে কদিন থেকে তারপরে এই গোটা প্রপার্টিটা ওই 5 স্টার হোটেলকে দিয়ে চলে যাব, সেটাই বরং ভালো হবে। হ্যাঁ, কি বলেন মিস্টার ভাদুরী? হ্যাঁ স্যার, একদম স্যার,
আমার কোনো আপত্তি নেই স্যার, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই বরং করুন। যে সিদ্ধান্তই নেন না কেন ভালোই হবে স্যার। আফটার অল এটা তো আপনারই প্রপার্টি স্যার, তাই না? পল্লব ঘাড় নাড়ল। এরপরে ওরা এসে পৌঁছলো রিনোভেট করা ওই স্থানটিতে। সেখানকার পরিমণ্ডল সত্যি চমৎকার ছিল। বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল। স্নেহলতা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখতে থাকলো। ওদের থাকবার জন্যে মোটের উপরে 3টে ঘরকে রিনোভেট করা হয়েছিল। এছাড়াও ছিল একটা ব্যালকনি। সামনের পরিসরটিকে সেখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যেত। কলকাতার ওই চওড়া রাস্তা দেখতে কার না ভালো লাগে বলো তো? স্নেহলতা বারান্দা থেকে রাস্তার দিকে তাকিয়ে রইল। পল্লব মিস্টার ভাদুরীর সাথে কাগজপত্র নিয়ে কিছু জরুরি কথা সেরে ফেলতে লাগলো। এমন সময় একটা কালো কাক ঠিক স্নেহলতার মুখের সামনে এসে বসল। কারেন্টের তারের উপরে বসতেই তারটা দুলতে শুরু করলো। বিস্ত্রীভাবে দুলতে থাকার কারণে পাশের তারটির সাথে লেগে যেতে শর্ট সার্কিট হয়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু ক্ষণিকের মধ্যেই কাকটা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিচে পড়ে গেল। কাকটির মৃত শরীরটার দিকে একবার তাকিয়ে স্নেহলতা ভয়েতে চমকে উঠল। কাকটা পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময়েই বাড়ির পেছনের দিকের এক জানালা থেকে ভেসে এলো এক অট্টহাসির সুর। খিলখিলিয়ে কেউ যেন হেসে উঠল। একটা দমকা হাওয়ার রেশ ওই হাসিটির সাথে এগিয়ে আসতে থাকলো স্নেহলতার দিকে। আর তারপরে তার কানে কানে বলে গেল, এখানে কেন এসেছিস? এখানে যে আসা নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ। ভুলে গেলি নাকি? এখানে যে আসে সে আসে তো নিজের মর্জিতে, কিন্তু যায় যায় আমার মর্জিতে। এই কথাগুলো যেন হাওয়ার দোলাচলের মধ্যে দিয়ে স্নেহলতার কানে কানে কেউ বলে দিয়ে গেল। আর তারপরেই সেটা গায়েব হয়ে গেল নিজের ছন্দে। আর ওই মুহূর্তেই পল্লব এসে স্নেহলতার কাঁধে হাতটা রাখতেই পা পিছলে সেই প্রায় ওই বারান্দা থেকে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু কোনো ক্রমে পল্লব তাকে ধরে ফেলায় শেষ রক্ষা হলো তার। আরে কি করছোটা কি? আর একটু হলেই তো তুমি বারান্দা থেকে নিচে পড়ে যেতে। স্নেহলতার মুখ দিয়ে কোনো শব্দ প্রকাশ পেল না। সে নিচের দিকে তাকিয়ে কাকটিকে দেখতেই যাবে, এমন সময় দেখলো সেখানে কিছুই পড়ে নেই। সাথে সাথে কিছু না বুঝে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো সে। এরপরে নিজের অজান্তেই পল্লবকে জড়িয়ে ধরে বলল, এখানে এখানে কিছু একটা আছে পল্লব, এখানে কিছু একটা আছে। আমি তোমাকে বলছি, আমি তোমাকে বারবার বলছি, আমি বাতাসের তালে তালে একটা মহিলার কর্কশ কণ্ঠের আওয়াজ শুনেছি। বিশ্বাস করো, আমি শুনতে পেয়েছি। সে এসে আমার কানে কানে বলে দিয়ে গেছে, ওই পেছনের দিকটা অভিশপ্ত পল্লব। ওইখানে নিশ্চিত কিছু একটা আছে। আমি বলছি কিছু একটা আছে। শোনো না, এক্ষুনি আমার চোখের সামনে একটা কাক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এইখানটাই তো পড়েছিল। কিন্তু দেখো আর সেখানে আর কেউ নেই, কিচ্ছু নেই। পল্লব তার স্ত্রীকে সামলে নিয়ে বলল, আহা চুপ করো তো, ওসব তোমার মনের ভুল স্নেহলতা। আসলে এতটা দূরে জার্নি করে এসেছো তো, তারপরে আবার এখানকার সেই পুরনো অতীতের কথা নানান লোকের মুখে শুনেছ। এমনকি এক্ষুনি মিস্টার ভাদুরীর মুখেও তো শুনলে, বলো। কাজেই এসবের প্রভাব তোমার মনের উপরে পড়েছে। এতে এত ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আমি একটা কাজের মেয়েকে সবসময়ের জন্য এখানে কাজ করতে বলে দিয়েছি। ও এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে। এত দুশ্চিন্তা তুমি করো না, আমি আছি তো, নাকি? পল্লব স্নেহলতাকে ধরে ধরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। পল্লবের কথাগুলো শুনলেও স্নেহলতার মনে বিষয়গুলো সম্পর্কে একটুও বিশ্বাস হচ্ছিল না। কারণ সে জানত, সে যা দেখেছে সেগুলো কোনোভাবেই ভুল হতে পারে না। এসবের আড়ালে লুকিয়ে রয়েছে এক নিদারুণ সত্য, আর সেটি সে তাদেরকে গ্রাস করবার উদ্দেশ্যেই নিজের কাছে ডেকে পাঠিয়েছে। এই বিষয়ে সে একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছিল।
এর পরের কাহিনী ছিল আরো করুণ ও ভয়াবহ। তারা উভয়ই পা রাখতে চলেছিল এমন এক জানা তাণ্ডবের ভিড়ে, যেখান থেকে নিজের অস্তিত্বকে খুঁজে বের করবার কাজ ছিল আরো কঠিন। স্নেহলতা কিছুতেই সেখানে একা থাকবার জন্য রাজি হচ্ছিল না। সে তার পল্লবকে উদ্দেশ্য করেই বলল, পল্লব, পল্লব, প্লিজ প্লিজ আমাকে এখানে একা রেখে চলে যেও না, তুমি অন্য কোথাও যেও না। আমি এখানে একা থাকতে পারবো না পল্লব, আমার ভীষণ ভয় করছে। এরপরে তো তুমি অফিসে চলে যাবে, তখন আমার অবস্থা কি হবে একবার তুমি ভেবে দেখেছো? আমি তো এখানে সম্পূর্ণ একা থাকবো, আর একা থাকতে আমার কতটা ভয় করে তুমি তো জানোই। পাগলের মতন ভয় পেতে থাকবো শুধু আমি। এরপরে যদি কিছু একটা ঘটে যায় তখন কি হবে? তখন তো আর তুমিও থাকবে না। আমি নিজেকে রক্ষা করব কিভাবে বলো তো? না, এটা হতে পারে না পল্লব, কিছুতেই না। তুমি হয় আমাকে এখান থেকে নিয়ে চলো, আর না হলে তুমি এখানে থেকে ওয়ার্ক ফ্রম হোম করো প্লিজ। আহা, তুমি খামোখা এত ভয় পাচ্ছ স্নেহলতা, এখানে এমন কিচ্ছু নেই, বিশ্বাস করো। আর তাছাড়া এদিকে তো নতুন করে সবকিছু তৈরি করা হয়েছে। মিস্টার ভাদুরীরা তো এতদিন ধরে এখানে কাজ করেছে, কোনো মিস্ত্রির সাথেও তো কোনো কিছু ঘটেনি। ওই উকিলগুলোর কথা তুমি ছেড়ে দাও, ওসব ভুয়ো কথা। আসলে এই বাড়িটা ছিনিয়ে উকিলগুলো ওই বিজনেসম্যানদের টেন্ডার পাইয়ে দিতে চাইছিল। এসব তুমি বোঝো না, যাতে ভূতের ভয়ে আমরা আমাদের এই পৈতৃক ভিটেটা হাতছাড়া করে দিই, আর সব টাকা ওরা পেয়ে যায়। অন্য কাউকে বিক্রি করে প্রচুর টাকা পাওয়ার লোভে এসব করছে ওরা, বুঝতে পেরেছো? স্নেহলতা কিছুতেই পল্লবের যুক্তিগুলোকে মেনে নিতে সক্ষম হচ্ছে না। সে মনে মনে জল্পনা করতে শুরু করে দিল, এটা কিভাবে হতে পারে? একজনের পক্ষে এ কাজ করা সম্ভব, সকলের পক্ষে কি করে সম্ভব? সকলেই কিছু না কিছু কারণে এই বাড়ির কাজ ছেড়ে চলে গেছে। সবকিছু কি এত সহজে বিচার করা সম্ভব? জানি না কেন আমি সবকিছুকে বিশ্বাস করতেই পারছি না। এসবের সাথে জড়িয়ে রয়েছে আরো বড় ধরনের কোনো রহস্য। যে করেই হোক আমাকে বিষয়টির সাথে লড়াই করতেই হবে। আমি এই বাড়ি চাই না, আর টাকা পয়সা কিচ্ছু চাই না। আমাদের যা আছে ওতেই হবে। পল্লবকে যে করে হোক রাজি করিয়ে বিদেশে চলে যেতে হবে। এখানকার সব পাট গুছিয়ে বেরিয়ে যেতে হবে আমাদের, না হলে প্রাণে মারা পড়বো আমরা। আজকে আমি যা যা দেখেছি সেগুলো কিছুতেই আমার মনের ভুল হতে পারে না, কিছুতেই না। পল্লব ফোনে কথা বলা সেরে ঘরে প্রবেশ করে স্নেহলতাকে বলল, এই স্নেহলতা, শোনো না, বলছি আজকে একটা জরুরি মিটিং পড়ে গিয়েছে গো। আমাকে আজকের রাতটা অফিসে থাকতে হবে, আমি বাড়িতে ফিরতে পারবো না। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জানি এই অবস্থায় তোমাকে এইভাবে ফেলে যাওয়াটা ভারী অন্যায় হচ্ছে, কিন্তু তুমি কিছু চিন্তা করো না। রাতের খাবার আমি অনলাইনে আনিয়ে দেব, আর এই ঘরের বাইরে তোমাকে যেতেও হবে না। ওই দেখো অ্যাটাচ বাথরুমও রয়েছে, সুতরাং তুমি এখানে দিব্যি ভালোভাবে থাকবে, ডোন্ট ওয়ারি। আর রইল বাকি আমার ফেরার কথা, তাই তো? আমি কাল ভোরের দিকে ফিরে যাব, তার আগে যদি সম্ভব হয় আমি চলে আসব। স্নেহলতা নির্বাকের মতন পল্লবের মুখের দিকে তাকিয়ে রইল। অর্থের কাছে যে স্ত্রীর অস্তিত্ব হেরে যায়, সেটাই দেখে অবাক হয়ে যাচ্ছিল সে। তার ডান চোখের কোণা ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর প্রতিবারের মতো এবারও সেটি পল্লবের নজরে পড়ল না। পল্লব অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। বাড়িটা যেন স্নেহলতাকে গিলে খেতে আসছিল। সে যেদিকেই তাকাচ্ছিল সেদিক থেকেই অন্ধকারের আচ্ছাদন ঘেঁষে একটি শব্দ তরঙ্গ ভেসে আসছিল। সেই শব্দ তরঙ্গের তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল যেন কেউ তার সাথে অন্য কোনো জগৎ থেকে যোগাযোগ করতে চাইছে। সেই যোগাযোগের মাধ্যম হিসাবে তাকে বেছে নেওয়া হয়েছে। এসবের থেকে দূরে সরে থাকা যতটা সহজ বলে মনে করেছিল স্নেহলতা, ঠিক তার উল্টোটাই হলো। হঠাৎ করে দুপুরের দিকে কারেন্ট চলে গেল, অথচ আকাশ মেঘলা থাকায় আর বৃষ্টি পড়ায় মনে হচ্ছিল যেন সন্ধে হয়।
এমন অবস্থায় টেবিলের ডেস্কের ভেতর থেকে দুটো বড় বড় মোমবাতি বার করে তাতে আগুন ধরালো সে। তারপরে সেই দুটিকে টেবিলের উপরে রাখল। ঘরটা মোটামুটি ভালোই আলোকিত হয়ে উঠেছিল। স্নেহলতা একটি গল্পের বই নিয়ে টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে বসল। না, আজকে পেটটা বেশ ভরা ভরাই লাগছে। যদি খিদে পায় আমি অনলাইনে কিছু একটা আনিয়ে নেবক্ষণ। ইস বাবা, বৃষ্টিটা পড়েই চলেছে, একটানা বৃষ্টি। এটা কলকাতা না মনে হচ্ছে যেন মিজোরামে বসে রয়েছি। বিদ্যুতের ঝলকানি শেষ হওয়ার নাম গন্ধ পর্যন্ত নেই। কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। এই সব 7-5 ভাবতে ভাবতেই বইটা মুখে নিয়ে তাতে ডুবে গেল স্নেহলতা। এমন সময় সে দেখলো বারান্দার দরজাটা ছটাম শব্দ করে খুলে গেল। এ কি, আমি তো ভালো করে দরজার ছিটকানিটা আমি বন্ধ করে এসেছিলাম, আর এই হয়েছে দরজা কথায় কথায় খুলে যাবে। এত এত টাকা দিয়ে নাকি রিনোভেট করা হয়েছে, দেখে তো মনে হচ্ছে না যে রিনোভেটেড করা হয়েছে। সবই আজে বাজে। আবার আমাকে ওইদিকে যেতে হবে। কি যে করি, ওই বারান্দাটার দিকেই তো বাড়ির ওই শেষ দিকের অংশটা দেখতে পাওয়া যায়। ভেবেছিলাম আমি আজকে অন্তত ওই মুখ হব না, কিন্তু এখন তো দেখছি না গেলেই নয়। ওই দিকে না গেলে আবার ছাট এসে বৃষ্টির জলটাকে ঢুকিয়ে দিয়ে যাবে। বৃষ্টির জলে বারান্দাটা এমনি থই থই করছে। উফ বাবা, যাক, শেষ রক্ষাটা করেই আসি, কি আর করা যাবে। এই বলেই স্নেহলতা বারান্দার দিকে এগিয়ে গেল। তারপরে বারান্দায় এসে দেখল দরজাটা খোলা। দরজার হাতলে পোড়া কালো দাগ নজরে পড়তেই সে চমকে উঠল। এ তো কারোর আঙ্গুলের ছাপ বলে মনে হচ্ছে, কিন্তু এখানে এই ছাপ কিভাবে আসতে পারে? এখানে আমি ছাড়া তো আর কেউ নেই। আর তাছাড়া এই পোড়া ছাপ এলোই বা কিভাবে? তবে কি, না না, তা তো কিছুতেই সম্ভব নয়। কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না। স্নেহলতা নিজের মনে মনে এসব ভাবতে ভাবতেই দরজাটা পুনরায় ভেতর থেকে বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে ঢুকে এলো। দরজার সাথে লাগোয়া পর্দাটাও টেনে দিল। উফ বাবা, ভালো হয়েছে, বারবার করে ওইদিকে আর চোখ যাবে না। পর্দা ফেলা থাকলে আর কোনো অসুবিধে হবে না। এই বেশ ভালো। উফ, কি করে যে সময়টুকু কাটাবো। একটু যে বাইরে বেরিয়ে কোনো একটা রেস্তোরাঁয় বসে সময়টা কাটিয়ে দেব, সেটাও তো করতে পারছি না। যা বৃষ্টি শুরু হয়েছে, আর একটাই গাড়ি, আর সেটাও পল্লব নিয়ে অফিসে বেরিয়ে গেল। যাক, আজকের দিনটারই তো ব্যাপার, একটা দিন যে করে হোক কাটিয়ে ফেলতেই হবে আমাকে। স্নেহলতা ভেতরের দিকে পা বাড়াতেই ভয়েতে তার দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। সে দেখলো পোড়া পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে, অর্থাৎ কেউ এই ঘরের এদিক থেকে ওদিকে গেছে। প্রতিটি স্থানে সেই পায়ের ছাপগুলো স্পষ্ট লক্ষ্য করতে পারছিল সে। তার গলা থেকে আওয়াজ বেরোতে চাইল না। এমন সময় মনে হলো কোনো এক ছায়ামূর্তি পর্দার আড়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। স্নেহলতা সেদিকে এগোনোর সাহস পেল না। কে 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 ওখানে দাঁড়িয়ে? কি হলো? কে রয়েছো এখানে? আমি জিজ্ঞেস করছি তো, কে আছো ওখানে বলো। আমার কথার জবাব দিচ্ছ না কেন? কে আছো ওখানে? এই কথাগুলি জিজ্ঞেস করবার সাথে সাথে ঘরের জ্বলন্ত মোমবাতির শিখাগুলি দপদপ করে কাঁপতে শুরু করলো। ঘরের মধ্যে এক ফোঁটা হাওয়ার লেশ পর্যন্ত নেই, অথচ মোমবাতির শিখাগুলি দপদপ করে কাঁপছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরের মধ্যে হঠাৎ করে জোরে জোরে কোনো মহিলার আত্মচিৎকারের শব্দ কম্পমান ভূখণ্ডের ন্যায় স্থান থেকে স্থানান্তরে ছড়িয়ে পড়তে লাগলো। কখনো সেটি স্নেহলতার কানের পাশ ঘেঁষে বেরিয়ে গেল, আবার কখনো বা মনে হলো কেউ যেন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাকে চাক্ষুষ দেখতে পেল না সে। কে
কে আছে? কে আছে এখানে? দরদর করে ঘামতে শুরু করলো সে, অথচ কোথাও কোনো সাড়া শব্দ নেই। মোমবাতির শিখার কম্পমানও তখন থেমে গিয়েছে। হঠাৎ করে আবারও একটা দমকা হাওয়া সজোরে এসে আঘাত করলো তাকে। মেঝেতে হুড়মুড় করে পড়ে গেল স্নেহলতা। সামনের দিকে তাকাতেই দেখল দুটো পোড়া পা নিয়ে কেউ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। উপরের দিকে তাকানোর সাহস না হলেও ধীরে ধীরে দৃষ্টিটাকে উপরের দিকে করতে গিয়ে সে দেখল শরীরের উপরের অংশটি সেখানে নেই, অথচ পোড়া পা দুটো শূন্যে ভেসে দ্রুত এগিয়ে আসতে থাকলো তার দিকে। এরই সাথে ছড়িয়ে পড়তে শুরু করলো প্রবল অট্টহাসির শব্দ। কে কে ওখানে? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার মনে হচ্ছে কেউ কেউ এখানে রয়েছে। কে? বাইরে এসো বলছি, বাইরে এসো। দেখো, আমাকে তুমি এভাবে ভয় দেখাতে পারো না। আবারও ভেসে এলো সেই কর্কশ হাসির শব্দটা। তাই তুই কি ভেবেছিস এই বাড়িটাকে হড়প করে নিবি? এই বাড়ি আমার, আমাকে নৃশংসভাবে শেষ করা হয়েছিল। এই বাড়িতে আমি আমার সংসার সাজানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হতে পারেনি। ইচ্ছে করে শেষ করে ফেলা হয়েছিল আমাকে। আর তুই ভাবছিস আমি তোকে সুখে শান্তিতে আমারই বাড়িতে থেকে সংসার করতে দেব? কখনো না। স্বামী সোহাগী হয়ে জীবন কাটাবি তুই, মিলনের স্বপ্ন দেখবি, উপভোগ করবি সবকিছুকে? কোনোদিনও না, কখনো না। এরপরে ঘরের আসবাবপত্রগুলো এদিক থেকে ওদিকে সরে যেতে থাকলো। চোখের সামনে মোমবাতিগুলো হাওয়ায় ভাসতে শুরু করলো। বন্ধ হয়ে থাকা দরজা জানালার কপাটগুলো নিজেদের মতন করে এদিক ওদিক আঁচড়ে পড়তে শুরু করলো। স্নেহলতা এসব সহ্য করতে পারল না, সে জ্ঞান হারালো। সময়টা কিভাবে পেরিয়ে গেল কারোর কোনো হুঁশ নেই। পল্লব নিজের কাজ সেরে ভোরের দিকে বাড়িতে ফিরে এলো। এসে হাজারবার কলিং বেল টিপেও কোনো সাড়া শব্দ না পেয়ে সে বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতেই দেখল স্নেহলতা মেঝের উপরে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, মুখে কোনো সাড়া শব্দ নেই। এই কি হয়েছে তোমার? এই স্নেহলতা, স্নেহলতা চোখ খোলো। আরে কি হয়েছে বলবে তো? ওঠো ওঠো ওঠো। স্নেহলতার চোখে মুখে জল দিতে শুরু করলো পল্লব। কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসবার সাথে সাথেই আবারও সজোরে চিৎকার করে উঠল সে, কিন্তু সামনে পল্লবকে দেখতে পেয়ে নিজেকে কিছুটা সামলে নিল। তারপরে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে গোটা ঘর দেখতে শুরু করলো সে। এগুলো এগুলো আবার স্বাভাবিক হয়ে গেল কিভাবে? এগুলো তো সব বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে পড়েছিল। সে এসেছিল পল্লব, সে এসেছিল, বিশ্বাস করো, সে এসেছিল। দুটো পোড়া পা, এর বাইরে আমি আর কিচ্ছু দেখতে পাইনি। জানি না সে কে, কি চায় সে। বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিল যে এ বাড়ি আমার, আমার বাড়ি। এ বাড়িতে আমি ভিন্ন আর কাউকে থাকতে দেব না। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না পল্লব। দেখছো তো আমার অবস্থাটা? এখনো কি তোমার মনে হচ্ছে যে আমি মস্করা করছি? আমি কিন্তু কিচ্ছু খাইনি পল্লব, সেই থেকে হয়তো অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি। ও আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে পল্লব। এবারে কিছু করেনি মানে এ নয় যে প্রতিবারই আমাকে সে ছেড়ে দেবে। ও আমাকে মেরে ফেলবে পল্লব, মেরে ফেলবে। তুমি তুমি এটাই চাও, তাই না? পল্লব কথা না বাড়িয়ে স্নেহলতাকে নিজের বুকে টেনে ধরল। শান্ত হও, তুমি তুমি শান্ত হও, তুমি তুমি শান্ত হও তো, শান্ত হও। আমি এসে গেছি তো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে অন্যত্র চলে যাওয়ার ব্যবস্থা করব। এবার তুমি শান্ত হও। তুমি ওঠো 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 তো দেখি, ওঠো, এসো এসো আমার সাথে এসো। ওই ওই যে ওই খাটের উপর চলো তো, চলো বসো। কি অবস্থা হয়েছে তোমার? পল্লব স্নেহলতাকে ধরে ধরে নিয়ে গিয়ে খাটের উপরে বসালো। এরপরে অনলাইনে খাবার আনিয়ে দুজনে খেয়েও নিল। আমি আজকে আর অফিসে যাব না, বুঝেছো?
3 দিনের জন্য ছুটি নিয়ে এসেছি। এবার থেকে এখানেই থাকবো, তোমার সাথে সময় কাটাবো। আমি তোমার সাথে থাকলে এসব কিছুই হতো না। মনে হচ্ছে তোমার এনজাইটি বেড়েছে, সেসবের থেকেই এই সমস্যাগুলো শুরু হয়েছে, যার জন্য এত বিপত্তি তোমার, বুঝেছো? তুমি এসব নিয়ে একদম ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। আমি চলে এসছি তো। দেখতে দেখতে রাত হয়ে গেল। সেদিন রাত্রে পল্লবের সাথে যা ঘটল তার পক্ষে আমৃত্যু ভোলা সম্ভব ছিল না। পল্লব স্টাডি রুম থেকে বেরিয়ে সবে বিছানার পিঠটা ঠেকিয়েছে, এমন সময় দেখল যে ঘরের আলোটা নিভে গেল। পল্লব নিজের পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালানোর সাথে সাথে দেখল স্নেহলতা অর্ধনগ্ন অবস্থায় খাটের উপরে বসে রয়েছে। এরপরে সে পল্লবকে কিছু না জানিয়েই উঠে বসে তার কোমরের উপরে। তারপরে বলল, কি হলো? স্পর্শ করো আমায়, খুব ভোগ করো আমায়। কি হলো পল্লব? আমাকে স্পর্শ করো, আমার ঠোঁট দুটোকে স্পর্শ করো। আমি তোমার হয়ে যেতে চাই পল্লব, চিরকালের জন্য তোমার মধ্যে ডুবে যেতে চাই। আমাকে নিজের করে নাও পল্লব। এমন সময় পল্লব পায়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিল ওই নারী মূর্তিটিকে। সাথে সাথে সেই নারী মূর্তি শূন্যে গায়েব হয়ে গেল। মনে হলো যেন তার কড়া আঘাতের মধ্যে দিয়ে ওই নারীর সমগ্র শরীরটা ছায়ের ন্যায় গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশিয়ে গেল। এরপরও একটি অট্টহাসির সুর ভেসে আসতে শুরু করলো তার কানে। এখনো সময় আছে পল্লব, বাঁচতে চাস তো পালিয়ে যা, চলে যা এখান থেকে, নাহলে আমি কিন্তু তোদেরকে মেরে ফেলবো এই বলছি। এই বাড়ি আমার, শুনতে পাচ্ছিস? আমার বাড়ি, এখানে কারোর থাকার অনুমতি নেই। যত লোক গায়েব হয়েছে তাদেরকে শেষ আমি করেছি, আর যারা পাগল গারদে পচে মরছে তাদেরকে শেষ করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওদের মাথাটা খারাপ হয়ে গেল, ফলে আর প্রাণে মারিনি তাদের। তোরাও যদি না পালাস তাহলে তোদেরকেও কি আমি। পল্লব বিছানা থেকে উঠেই ঘরের দরজাটা ঠেলে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো। দেখলো কেউ তার পা দুটোকে শক্ত হাতের বাঁধুনি দিয়ে চেপে ধরে রেখেছে। সে কিছুতেই ওই বাঁধুনি ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারল না। এমন সময় মনে পড়ল স্নেহলতা পাশের ঘরেই ঘুমোচ্ছে। সে যে করেই হোক নিজের সর্বশক্তি প্রয়োগ করে বাইরে বেরিয়ে স্নেহলতার ঘরের সামনে এসে দাঁড়ালো। সে দেখল স্নেহলতার দেহটি শূন্যে ভাসছে, আর বাদবাকি ঘরের মধ্যে চারিদিকে আগুন ধরে গেছে। সেই আগুনের মাঝে খাটের উপরে বসে রয়েছে পোড়া নারীটি। আগুনগুলো যেন তার শরীরকে স্পর্শ করে আরো বেশি বেশি করে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে, আর চুলগুলো হাওয়ায় উড়ছে। সে পল্লবের উদ্দেশ্যে বলে ওঠে, চললাম তোর আদরের বউকে নিয়ে, আমি চললাম। যেখানে আমি সংসার করতে পারিনি সেখানে ও সংসার করবে কি করে রে? স্বামীর আদর যখন আমি পেতে পারিনি তখন কাউকে পেতে দেব না, কাউকে না। পাগলের মতন চিৎকার করতে থাকলো পল্লব। এরপরে হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু মেঝেতে পড়ে যায় কেবল স্নেহলতার হাতের বালাটা। সেটাকে বুকে জড়িয়ে ধরে অকাতরে কাঁদতে শুরু করলো পল্লব। বুক ফাটা আর্তনাদের ভিড়ে কোথায় যেন সবকিছু গায়েব হয়ে যেতে থাকে। আসল নকলের মধ্যে পুরো দস্তর ব্যবধান তৈরি থাকলেও কিছুই আন্দাজ করতে পারে না পল্লব। সে খালি পায়ে রাস্তায় বেরিয়ে পড়ে, একটি ছুটন্ত লরির দিকে এগিয়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে যাবে। এমন সময় এক ব্যক্তি তার হাত দুটো ধরে নিজের দিকে টেনে নেয়। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? রাতের বেলা লরি চাপা পড়ে মরতে যাচ্ছিস কেন? আরে কি হয়েছে তোর? লোকটির মুখের দিকে তাকায় পল্লব। দেখে লোকটি একজন সাধক। জটাধারীর বুকের উপরে ঢলে পড়ে সে, জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সেই সাধক তাকে নিজের ডেরায় নিয়ে যায়। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে আসে পল্লবে। সে উঠেই হা হুতাশ করে নিজের স্ত্রীর নাম স্মরণ করে কাঁদতে শুরু করে।
সেদিন রাত্রে দেখা ওই বিভীষিকার কথা জানাতে থাকে সেই সাধককে। সাধক সবটা শুনবার পরে চোখ বন্ধ করে ধ্যান করতে থাকেন। এক মনে ধ্যানাচ্ছন্ন থাকবার পরে চোখ খোলেন তিনি। এরপরে পল্লবকে উদ্দেশ্য করে বলেন, এই পাপ তোদের বংশেরই রে। তোদের পূর্বপুরুষদের মধ্যে থেকেই কেউ একজন এই পাপ কাজ করেছিল, আর সেই পাপের শাস্তি তোদেরকে ভোগ করতে হচ্ছে। ও চায় না তোরা কেউ জীবিত থাকিস, সেই কারণেই তোদের বংশের কেউ জীবিত থাকতে পারেনি। যারা ওখানে ছিল সকলেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে, আর যারা পালিয়ে অন্যত্র চলে গেছে তারাও কেউ সেভাবে বেঁচে থাকতে পারেনি। এটাই হলো সবচেয়ে বড় সত্য। পল্লব জিজ্ঞেস করল, কিন্তু কি ঘটেছিল? এমন কি ঘটেছিল যে সেই কারণে আমাদের এই বিপত্তি? তোদের বংশের একজন ডাইনির সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেছিল রে। তার সাথে ওই সহবাস করেছিল। ও যখন মারা যায় তখন ওর পেটে সন্তান ছিল, আর সেই সন্তান তাদের বংশেরই। একদিন ওই ডাইনিকে পোয়াতি অবস্থায় কাঁচা মাংস খেতে দেখে তোদেরই এক বংশধর। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিজের স্ত্রীর মৃত্যু নিজের চোখের সামনে দেখেছিল ওই ব্যক্তি। ওই ডাইনি নিজেকে তার ওই স্ত্রী মর্যাদা দেওয়ার কারণেই সেই বংশধরের স্ত্রীকে শেষ করে তার শরীর থেকেই খুবলে খুবলে মাংস ভক্ষণ করেছিল। এই দৃশ্য দেখবার পরে সে ব্যক্তি পাগল হয়ে যায়। রাগে ক্ষোভে ফেটে পড়েন, কারণ ওই মেয়ে মানে ওই মালতী, যে আখেরে ওই ডাইনি, এই বিষয়ে সে কিছুই জানতো না। মালতীকে তিনি এক গ্রামে পেয়েছিলেন। সেখান থেকে তাদের মধ্যে ওই প্রণয়ের সম্পর্ক গভীর হয়ে উঠেছিল। এরপরে তিনি মালতীকে সাথে করে নিয়ে আসেন এই শহরের বাড়িতে। কেউ তাকে মেনে না নেওয়ার কারণে ওই পেছনের দিকে একটি ঘরে মালতীর থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এরপরে মালতী যখন নিজের ওই সম্মানের কথা ভেবে তাকে স্ত্রী মর্যাদা দিতে বলে, তখনই ওই মহিলা মানে ওই ব্যক্তির স্ত্রী ক্ষোভে ফেটে পড়ে। সে পোয়াতি মেয়েটিকে বাড়ি থেকে বার করে দিতে চায়। সকলের সামনে তার পেটে একটা লাথিও মারে, আর বলে কিনা নোংরা রক্ত কোনোদিনও এ বাড়িতে স্থান পাবে না। মালতী এতকাল চুপ করেছিল। সে নিজের স্বরূপ কোনোদিনও কাউকে দেখায়নি। স্বামী সোহাগী হয়ে বাকি জীবনটা সানন্দে কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নিজের সম্মানের প্রতি আঘাতটা সে মেনে নিতে পারেনি। এর ফলে সে ওই ভয়ানকভাবে বদলা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু এখানেই শেষ নয়। মালতীর আসল চেহারা সকলের সামনে চলে আসবার ফলে সকলে মারাত্মকভাবে ঘাবড়ে যান। আর তারপরে ওই ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে গায়ে ওই কেরোসিন ঢেলে পোয়াতি অবস্থাতেই জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে মালতীকে। ডাইনিকে এভাবেই শেষ করতে হয় বলে তাকে আগুনে দগ্ধ করবার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। কিন্তু মালতীর আত্মা শান্ত হয় না। ডাইনিরা অকালে মারা গেলে, অপঘাতে তাদের মৃত্যু ঘটলে তাদের আত্মা মুক্তি পেতে পারে না। সেই থেকে মালতী ওখানে রয়ে গিয়েছিল। এখনো তার আত্মা রয়েছে ওখানে। আর ও প্রেতলোকে নিয়ে গেছে তোর স্ত্রীকে। সেখানে নিয়ে গিয়ে তাকে আটকে রেখেছে, বুঝলি? পল্লব জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, এবারে কি হবে? কি করব আমি? স্নেহলতা আমাকে পই পই করে ওই বাড়িতে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি ওর কোনো নিষেধ মানিনি। এর ফলে এই বিপত্তি। আপনি যে করেই হোক ওকে আমার কাছে ফিরিয়ে দিন, যে করেই হোক। এ কাজ এতটাও সহজ নয় রে বেটা, কারণ মালতীর আত্মা এখন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
ওকে শেষ করতে হলে কাউকে না কাউকে শেষ হতেই হবে। সে একজনের প্রাণ না নিয়ে মুক্ত হবে না, বুঝলি? আমি দেব, আমি প্রাণ দেব। আমার প্রাণের বিনিময়ে হলেও আপনাকে আপনাকে স্নেহলতার প্রাণ রক্ষা করতেই হবে। পল্লবের চোখে তার স্ত্রীর জন্য কষ্ট দেখে সাধকের চোখেও জল এলো। তিনি বললেন, আমি চেষ্টা করছি রে, আমি চেষ্টা করছি। আমাকে তোর সাথে তোর বাড়িতে নিয়ে চল, ওখানে এই ক্রিয়া করতে হবে। চল চল, আর দেরি করিস না, চল। বেশ তো, বেশ, চলুন চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সেখানেই নিয়ে যাচ্ছি। আসুন আসুন আমার সাথে। এই বলে পল্লব সেই সাধককে সাথে করে ওই বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িতে ঢুকেই তারা দেখলো বাড়িটা একেবারে থমথম করছে। সাধক বলল, এখন বেশ রাত হয়েছে, মালতীর ঘরের দিকে এগোতে হবে আমাদেরকে, চল। এই বলেই একটি হারিকেন জ্বালিয়ে নিল সাধক। তারপরে ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে ওই ভগ্নপ্রায় অংশের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কয়েক পা এগোনোর সাথে সাথে হাওয়ার বেগের থেকে দ্রুততার সাথে ভেসে আসলো একটি কণ্ঠ। এই সাধক, তোর কি প্রাণের মায়া নেই রে? তুই এখানে কি করতে এসেছিস? চলে যা, চলে যা বলছি এখান থেকে, না হলে এমন মৃত্যু জুটবে যা তুই কোনোদিনও কল্পনা করতে পারবি না। হাজার হাজার যুগ পরেও তোর আত্মা মুক্তি লাভ পাবে না। কিছুই করতে পারবি না রে তুই, আমার কিছুই করতে পারবি না। তোর শক্তি সীমিত। ঈশ্বরের শক্তির সামনে কোনো কালো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে না, এ কথা মনে রাখিস। এই বলে সাধক মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ওম হ্রিম ক্লিম ওম পট পিশাচায় নমঃ। ওম ক্লিম হ্রিম ওম ওম ক্লিম পট করটি নাশায় ফট স্বাহা। সাথে সাথে একটি ঘরের মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। ওই দেখ, ওইখানে ওইখানে মালতীর আত্মা এখনো কয়েদ করে রেখেছে। ওইদিকেই ঘরটা, চল, ওইদিকে যেতে হবে আমাদের। এই বলে সেই সাধক পল্লবকে সাথে করে নিয়ে মন্ত্রপাঠ অব্যাহত রেখে সেই ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। পল্লবের চোখের সামনে কিছুই পড়ল না। সে দেখল একটা পুরনো জরাজীর্ণ ঘর পড়ে রয়েছে। চারিদিকে ঝুল কালি ময়লা ব্যতীত সেখানে আর কিছুই ছিল না। কিন্তু সাধক সবটা অনুধাবন করতে পারছিল। তিনি নিজের চোখের সামনে সেই ডাইনির জ্বলন্ত শরীরটাকে অবলোকন করতে পারছিলেন। আর তার পাশেই ছিল স্নেহলতার দুর্বল শরীরটা। ছেড়ে দে, ছেড়ে দে বলছি ওই মেয়েটাকে। ও নিষ্পাপ মেয়েটাকে ছেড়ে দে। ওর দোষ কি? কি ক্ষতি করেছে ও তোর? ওকে যেতে দে বলছি। বিনিময়ে তুই যা চাস সেটাই নিয়ে যা। বিনিময়ে প্রাণ চাই, প্রাণ। টাটকা তাজা কলিজা চাই আমার। বল, কে দেবে? কে দেবে আমায়? কে দেবে আমাকে রক্ত? ওই রক্ত খেয়ে আমি মুক্ত হব। না হলে যে আমার মুক্তি নেই রে, আমি কিছুতেই মুক্তি হতে পারছি না। তুই তুই দিবি, তুই দিবি আমাকে প্রাণ? কি রে বল, আছে আছে বুকের পাটা? হ্যাঁ দেব, নে তবে আমার প্রাণ। আমার প্রাণের বিনিময়ে তুই ফেরত দিয়ে যা এই প্রাণ। এবারে আগুনের শিখাটা পল্লবেরও দৃষ্টিগোচর হলো। সে দেখল দাউ দাউ করে জ্বলছে আগুন, আর কেউ যেন নিজের জ্বলন্ত দেহটিকে নিয়ে দৌড়ে বেরিয়ে আসছে ওই আগুনের মধ্যে থেকে। সাধক পল্লবকে উদ্দেশ্য করেই বললেন, স্নেহলতা ও পাশে পড়ে রয়েছে, ওকে সাথে নিয়ে এই মুহূর্তে এখান থেকে তুই বেরিয়ে যা। আর আপনি আপনি বাবা? সাধক মৃদু হেসে বললেন,
আমার কথা তোমাকে ভাবতে হবে না বাছা। নিজের প্রাণের বিনিময়ে হলো আমি তোমাদেরকে সুখী দেখতে চাই। আমি চিরকাল মানুষের মঙ্গল সাধন করে এসেছি। এখন কি করে সেটির খেলাপ করতে পারি বলতো? কোনোভাবেই নয়। যেটা বললাম সেটা এক্ষুনি কর, তুই যা। এবার তীব্র আগুনের শিখাটিকে ভেদ করে এগিয়ে যেতে থাকে পল্লব। স্নেহলতার শরীরটাকে ধোঁয়ার মধ্যে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাকে চ্যাংদোলা করে কোলে তুলে নিয়ে কোনো ক্রমে ঘরের বাইরে বেরিয়ে আসতেই আগুন গোটা স্থানটিকে দগ্ধ করে ফেলে। জায়গাটা পুড়ে ছারখার হয়ে যায়। কারুর কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। স্নেহলতাকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে আসে পল্লব। ওটি ছিল প্রেতলোকের দ্বার। সেটি খুলে যাওয়ায় মালতী সাধকের আত্মাটিকে নিজের সাথে নিয়ে সেই লোকের থেকে চিরকালের জন্য মুক্তি হয়ে যায়। স্নেহলতার নিয়তি তাকে রক্ষা পেতে সাহায্য করায় সেই যাত্রায় তারা দুজনেই বেঁচে যায়। কিন্তু প্রাণের বিনিময়ে প্রাণ না গেলে যে অশুভের উপরে শুভের জয় একেবারেই সম্ভব না। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। এরপরে আর কোনোদিনও পল্লব ও স্নেহলতার জীবনে কালো ছায়ার প্রভাব পড়েনি। তারা ওই বাড়ি বিক্রি করে চিরকালের জন্য বিলেতে পাড়ি দিয়েছিলেন।